সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, সতর্ক থাকতে বললেন সেনাপ্রধান। মানুষ একটু ভালো থাকলেই আঘাত আসার শঙ্কা তৈরি হয়, মন্তব্য প্রধানমন্ত্রী। বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যার দায়ে 5 জঙ্গির মৃত্যুদণ্ড। 2 বছরে পায়রা বন্দরের অগ্রগতি মাত্র 7%। বাড়ল মেয়াদ, বাড়ল খরচ। মে মাসের 3য় সপ্তাহে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। স্বাগত এটিএন নিউজে। 6টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী চলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। সেনাবাহিনী নিয়ে একটি মহল মিথ্যা তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান। এভিয়েশন বেসিক কোর্স 11-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী বাংলাদেশ সরকারের অনুগত। যে কোনো সমস্যা সাংবিধানিকভাবে মোকাবেলা করা হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আল জাজিরা বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে তার পরিবারের সম্মান ক্ষুণ্ণের চেষ্টা করেছে, স্পষ্ট করেই বলেছেন সেনাপ্রধান। ঘৃণা ভরে এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন তিনি। রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পাবার পরই তার বড় ভাই আনিস ও ছোট ভাই হাসানের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করেছেন বলে জানান সেনাপ্রধান। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না। যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতিপ্রাপ্ত ছিল। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। তো এখানে আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। দেশের সেনাবাহিনী সরকারের প্রতি অনুগত, সব ধরনের ষড়যন্ত্র সাংবিধানিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, যেটা হলো জাতির গর্ব, দেশের গর্ব, সেই প্রতিষ্ঠানকে নিয়ে তারা নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশ সরকারের প্রতি অনুগত। আল জাজিরার প্রতিবেদনের প্রতিক্রিয়ার আগে এভিয়েশন বেসিক কোর্সের 11-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নবীন বৈমানিকদের ফ্লাইং ব্লেফেট পরিয়ে দেন সেনাপ্রধান। পরে আনুষ্ঠানিক বক্তব্যে সকল সেনা কর্মকর্তাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেনারেল আজিজ। The recent past started propaganda campaign to defame this very prestigious organization that is the army, with all fabricated, concocted, ill-motivated, false information. You all should be very careful about such kind of propaganda campaign. আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের পরিবার আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান তিনি। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। আল জাজিরার প্রতিবেদনকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করেন সরকারের মন্ত্রীরা। এর পেছনে কুচক্রী মহল জড়িত বলেও সন্দেহ তাদের। তবে তাই বলে কাতার ভিত্তিক এই চ্যানেলটি বন্ধ করার কথা ভাবছে না সরকার। আমরা সরকারের পক্ষ থেকে প্রচারের পরই আল জাজিরার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সরকার। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আল জাজিরার প্রতিবেদন আক্রোশবশত, তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আল জাজিরার জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে এই রিপোর্ট দেওয়ার পর তারা বাংলাদেশে প্রচন্ডভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছে। তাদের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা প্রচন্ডভাবে লোপ পেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত না হলেও আদালতের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মন্ত্রী। আমাদের দেশে তো আমরা চাইলে সেরকম বন্ধ করতে পারতাম, আমরা বন্ধ করিনি।
কারণ আমরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু অবাধ স্বাধীনতায় বিশ্বাস করলেও সমস্ত গণমাধ্যমেরও নিজস্ব একটি দায়িত্ব থাকে। তো আল জাজিরা এই ক্ষেত্রে তাদের দায়িত্বশীলতা পালন করতে ব্যর্থ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, আল জাজিরার প্রতিবেদনের মধ্য দিয়ে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অপপ্রচার চলছে। কারণ আজকে শত্রুরা বুঝতে পেরেছে যে আজকের জনগণের সমর্থন নিয়ে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব নয়। বিএনপির কিছু নেতৃবৃন্দ বলছেন কোন পর্বে কি কি থাকবে সেই সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন। আল জাজিরা ঠাকুর ঘরে কেড়ে কলা খায় না, তারা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে এই ষড়যন্ত্রের সাথে তাদের সম্পৃক্ততা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল। রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঠিক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমরা এই দেশের লোক এই মানে আল জাজিরা যেগুলি প্রকাশ করেছে এগুলি কেউ বিশ্বাস করে। যে ধরনের ষড়যন্ত্রের কথা আপনারা দেখেছেন এগুলি সবই বাস্তবসম্মত নয় এবং ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক প্রচার। এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা মিডিয়ার মাধ্যমে একটা মানে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা, সেই জন্য এই প্রচেষ্টা। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশের মানুষ যখন একটু ভালো থাকতে শুরু করে তখনই আঘাত আসার আশঙ্কা তৈরি হয়। দেশি বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেকের সভায় প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিকূলতা পেরিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। আন্তরিক ধন্যবাদ জানাই। রাজধানীর আগারগাঁয়ে এনএসি সম্মেলন কক্ষে আয়োজিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা। এতে গণভবন থেকেই ভার্চুয়ালি যোগ দেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সীমিত সম্পদ দিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বব্যাপী করোনা মহামারী মোকাবেলার উদাহরণ তুলে ধরেন। জানান, বিভিন্ন দেশে করোনার টিকার জন্য যখন হাহাকার, তখন বাংলাদেশ কিভাবে এত আগে টিকাদান কার্যক্রম শুরু করতে পেরেছে। এই ভ্যাকসিন ক্রয় করার জন্য যে যে জায়গায় গবেষণা হচ্ছে সব জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং অ্যাডভান্স টাকা দিয়ে আগাম অর্থ দিয়ে আমরা বুক করে রেখেছিলাম যে যখনই শুরু হবে, WHO যখনই অনুমোদন দেবে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রথমেই যেন আমাদের ভ্যাকসিনটা পাই এবং আবার দেশবাসীকে দিতে পারি। সে সঙ্গে করোনা মোকাবেলায় স্বতঃস্ফূর্ত এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, সব মহলের সম্মিলিত চেষ্টায় সীমিত সম্পদের মধ্যেও বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। উন্নত দেশও যেখানে ভ্যাকসিন দিতে পারে নাই, বাংলাদেশ কিন্তু সেটা পেয়েছে এবং একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পেরেছি। কারণ আমাদের জন্য সবথেকে কঠিন হলো আমাদের অতি ঘন জনবসতি, যেটা হয়তো অনেক উন্নত দেশে নাই। তাদের কাছে কাজ করা সহজ, যদি অল্প সংখ্যক মানুষ হয় তাহলে তাদের জন্য কাজ করা খুব সহজ হয়ে যায়, কিন্তু আমাদের সেটা না। আর সেটা মাথায় রেখেই কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এছাড়াও আওয়ামী লীগ সভানেত্রী তার বক্তব্যে ৭৫ পরবর্তী সময়ে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির কথা মনে করিয়ে দেন। বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার পথ কখনো মসৃণ ছিল না। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে, যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। তবে সব বাধা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলেও দৃঢ় কণ্ঠে জানান শেখ হাসিনা। যে দেশে গণতন্ত্র কখনো অব্যাহতভাবে চলে নাই, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, অনেক, তার সাথে আবার প্রাকৃতিক দুর্যোগ, সবই কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে। এটা মোকাবেলা করেও আমরা অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস মোকাবেলায়ও আমরা সাফল্য অর্জন করেছি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। ২৪ ঘন্টার ঝটিকা সফরে আগামী ৪ মার্চ ঢাকা আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মূলত ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতেই ঢাকা আসছে তিনি।
চৌঠা মার্চ ঢাকায় এসে পরদিন সকালেই দিল্লি ফিরে যাবেন এস জয়শঙ্কর। সংক্ষিপ্ত এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। এছাড়া সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর আয়োজনে নরেন্দ্র মোদীর সফরে দুই দেশের মধ্যে কি কি চুক্তি ও সমঝোতা হবে সেগুলোর নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হবার কথা জয়শঙ্করের এই সফরে। জানাবো অভিজিৎ হত্যার রায় প্রসঙ্গে। বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার ঘটনায় 6 আসামির 5 জনকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 19 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। মঙ্গলবার দুপুরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় বিচারক বলেছেন, স্বাধীনভাবে লেখালেখি এবং মত প্রকাশের জন্যই হত্যা করা হয়েছিল লেখক অভিজিৎ রায়কে। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্যই ছিল ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে যেন মত প্রকাশ ও লেখালেখি করতে না পারেন, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হলো জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ করতে না পারে। 6 বছর আগে 2015 সালের 26 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বেরিয়ে আসার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক অভিজিৎ রায়কে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে অভিজিৎ এবং তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে উন্মুক্ত স্থানে আক্রমণ করা হলেও কেউ বাঁচাতে এগিয়ে যাননি। শেষ পর্যন্ত জীবন আহমেদ নামের একজন ফটোগ্রাফার এগিয়ে গিয়ে গুরুতর আহত বন্যাকে হাসপাতালে নেবার ব্যবস্থা করেন। বন্যা বেঁচে ফিরলেও সেদিন ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। পরদিন শাহবাগ থানায় মামলা করেন নিহত লেখকের পিতা, বর্তমানে প্রয়াত অধ্যাপক অজয় রায়। মামলার তদন্তে বেরিয়ে আসে হত্যার বিস্তারিত। গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ রায়কে দেশে এলেই মেরে ফেলার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। বইমেলায় অভিজিৎ আসছেন খবর পেয়ে ওই বছর 22 ফেব্রুয়ারি থেকে রেকিও করে হত্যাকারীরা। এই হত্যাকাণ্ডের মূল উদ্যোক্তা আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক প্রধান, সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক। জিয়া সহ আনসারুল্লাহর অন্য 4 সদস্য আরাফাত রহমান সাজ্জাদ, মোজাম্মেল হোসেন শাহরিয়ার, আবু সিদ্দিক সাকিব এবং আকরাম হোসেন আবিরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অন্য আসামি শফিউর রহমান ফারাবিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। যাদের শাস্তি হলো, ভবিষ্যতে এই ধরনের কোনো অন্যায় কাজ কেউ করতে সাহস পাবে না এবং এই দেশে কোনো জঙ্গি বা কোনো সন্ত্রাসবাদের কোনো জায়গায় এই দেশে হবে না। হত্যাকাণ্ডের মূল হোতা জিয়া এবং আকরাম পলাতক থাকায় মঙ্গলবার রায় ঘোষণার সময় গ্রেপ্তার 4 আসামিকে কাঠগড়ায় হাজির করানো হয়। পলাতক আসামিদের বলছে তারা নির্দেশদাতা এবং তারা নাকি ঘটনাস্থলে উপস্থিত থেকে রেকি করেছে। রায়ের বিরুদ্ধে আপিল হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই রায়ে আসামিরা অত্যন্ত অসন্তুষ্ট, তারা উচ্চ আদালতে আপিল করবেন এবং আমরা আইনজীবীরা আদালতের অবজারভেশনে আমরা অসন্তুষ্ট। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। জানাবো দেশের আরো কিছু খবর। 2 বছরে পায়রা বন্দরের কাজের অগ্রগতি মাত্র 7%, তাই আবারও বাড়ানো হলো মেয়াদ। খরচ বাড়ল 534 কোটি টাকা। এমন বাস্তবতায় পায়রা বন্দরের পুরো কর্ম পরিকল্পনা আগামী একনেক বৈঠকে উপস্থাপনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিস্তারিত জানবো গোলাম কাদির উপর রিপোর্টে। বিস্তীর্ণ জলরাশি আর সবুজের হাতছানি, এর মাঝেই গড়ে উঠছে চট্টগ্রাম আর মংলার পর দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা, যার অবস্থান পটুয়াখালীর কলাপাড়ায়। এটি হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরও। তারই অংশ হিসেবে চলছে প্রথম টার্মিনাল সহ আনুষঙ্গিক সব ধরনের অবকাঠামো নির্মাণের কাজ। অবশ্য এ কাজ শেষ হবার কথা ছিল 2021 সালের মধ্যে, কিন্তু রিপোর্ট বলছে 2 বছরে অগ্রগতি খুবই সামান্য, তাই বাধ্য হয়ে সময় বাড়াতে হচ্ছে আরও 2 বছর। সঙ্গে বেড়ে যাচ্ছে খরচও। আগে যেখানে 3,982 কোটি টাকায় করার কথা ছিল, সেটি এখন বাড়িয়ে করা হলো 4,516 কোটি টাকায়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এভাবেই সংশোধিত আকারে প্রকল্পটির অনুমোদন পায়। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয় তুলে ধরে এ নিয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন। পায়রা বন্দরের টোটাল ওয়ার্ক প্ল্যান
সামগ্রিক কর্ম পরিকল্পনা আগামী একনেক সভায় আনতে হবে। পায়রা কর্তৃপক্ষের বরাবর এই নির্দেশনাটি দিয়েছেন। বৈঠকে এটি সহ 844 কোটি টাকা খরচে পাশ হয় মোট 9টি প্রকল্প, যার মধ্যে আছে ঢাকা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নীত করা। বিনা পয়সার সেবার দিন শেষ। আমাদের একটা মনোভাব, সবকিছু সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি নই। প্রাইম মিনিস্টার চান যে সড়ক যেগুলো নির্মাণ করছি বড় বড়, এগুলাতে আমরা টোল যেন পেমেন্ট করি। আজকে এইটা কথাটা উঠছে সিলেটের যে নতুন রাস্তা হবে এক্সপ্রেস, এইটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তিনি বলছেন যে ভাই আপনারা দেখেন, ভাই বলেন না কথাটা, আপনারা দেখেন এখানে যেন আমরা টোল আদায় করি। এই সম্বন্ধে তিনি আজকে আবার বলেছেন। একনেক বৈঠকের পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার দলিল। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রসঙ্গে জানাতে চাই যে নোয়াখালীর ভাসানচরে গেলেন আরও 1011 জন রোহিঙ্গা। দুপুর 2টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর 3টি জাহাজ ভাসানচরে পৌঁছায়। এর আগে সকাল 10:30টায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বোট ক্লাব সংলগ্ন জেটি থেকে জাহাজ 3টি ছেড়ে যায়। এরই মধ্যে আরও 5 দফায় 8581 রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে। ষষ্ঠ দফায় ভাসানচরে নিতে 1009 জনের রোহিঙ্গা দলকে সোমবার রাতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয়। বাকি 2 জন অসুস্থ হওয়ায় গতকাল যেতে পারেননি। তারা আজ ভাসানচরে গেছেন। দেশের করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও 13 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 396 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানো হয়। সকাল 8টা পর্যন্ত শনাক্ত হয়েছে 356 জন। আর এই নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,41,434 জন হয়েছে। আর গত একদিনে মারা যাওয়া 13 জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,298-এ। চিকিৎসাধীন আরও 751 রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এই পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হল 4,88,621। মহানগরীর সব হাসপাতালেই বাড়ছে করোনা টিকা গ্রহীতাদের ভিড়। নিবন্ধন জটিলতা আগের চেয়ে কমেছে। তবে দ্বিতীয় ডোজ 2 মাস পর টিকা কেন্দ্রে এই তথ্য প্রচারের দাবি সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। টিকা কেন্দ্রে প্রবীণদের ভিড়। করোনা মহামারীর সবচেয়ে রিস্ক জোনে থাকা মানুষগুলোই দৃঢ় মনোবল নিয়ে হাজির হচ্ছেন। শুধু কি নিজের জীবনের জন্য মহামারী দুঃস্বপ্ন শিখিয়েছে সবাই মিলে ভালো থাকার মন্ত্র। আমার নিজের জন্য তো প্রোটেকশনের জন্য তো জরুরি, প্লাস আমার আশেপাশে যারা আছে, দেশের লোক আছে, সকলের কাছে আমি যেন কোনো ক্ষতিকর না হই বা তার জন্য ভীতিকর না হই, এটার জন্য আমি ভ্যাকসিন নেওয়াটা জরুরি মনে করি। চিন্তা হইলাম জানেন, নিশ্চিন্তা। আমি একটা বয়স্ক মানুষ না, নিশ্চিন্তা হইলাম, চিন্তা ছিলাম, ঘর থেকে বাড়াইতাম না আমি। তো ভ্যাকসিনেশন নেওয়ার যে ভীতি যেটা বাসায় ছিল, এটা এখন আর নাই। ইনশাল্লাহ সবার সহযোগিতা আমরা আশা করি বাংলাদেশ কোভিড মুক্ত হয়ে সুন্দর একটা বাংলাদেশ হবে। হাসপাতালগুলো বলছে সার্ভারে কিছুটা জটিলতা থাকলেও নিবন্ধনে জটিলতা কমেছে, তাই দিন দিন বাড়ছে টিকা নিতে যাওয়া মানুষের সংখ্যা। আমাদের টার্গেট দেয়া আছে 500, বাট আমরা 500-র উপরে দিচ্ছি, প্রতিদিন দিচ্ছি। কেন্দ্রগুলোতে টিকা দেবার মান নিয়ে কারো প্রশ্ন না থাকলেও তথ্য দেবার উদাসীনতায় কিছুটা বিক্ষুব্ধ সাধারণ মানুষ। টিকার দ্বিতীয় ডোজ 2 মাস পর দেওয়ার সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কোনো তথ্যই দিতে পারছে না হাসপাতালগুলো। জিজ্ঞেস করলাম যে নেক্সট ডেট কবে, তো বললো এখানে দেয়া আছে। তো দেখলাম যে ওখানে 20শে মার্চ। তো যা বুঝলাম যে 1 মাস পরে ঠিক আসতে বললো। তো এরপরে ওনারা নিজের থেকে আর কিছু বলে নেই। তো আমরা আবার আরেকটু খোঁজ নিয়ে এখানেও জানতে পারলাম যে ইউজুয়ালি 2 মাস পরে নেক্সট ডোজটা দিতে হয়। তো একটু এটা নিয়ে আমাদের কনফিউশন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে পরিবর্তিত সিদ্ধান্ত মোবাইলে মেসেজের মাধ্যমে জনসাধারণকে জানিয়ে দেওয়া হবে। মেসেজের মাধ্যমে বা আমাদের কাছে যে তথ্য আছে সেটা দিয়ে তাদেরকে আবার মেসেজ দিয়েই এটাকে আবার নতুন করে শিডিউল করতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। অন্যান্য খবর। 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হতে পারে মে মাসের 3য় সপ্তাহে। মঙ্গলবার ডিনস কমিটির মিটিংয়ে এই বিষয়ে খসড়া তারিখ ঠিক করা হয়েছে। তাতে 21 মে ক ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু করে 5 জুন চ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ করার খসড়া প্রস্তাব করা হয়েছে।
তবে এই তারিখ এখনও চূড়ান্ত নয়। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে। এই বছর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যাও বাড়বে 3 গুণ। এজন্য বিভাগীয় শহরেও পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যা ও সঙ্গীতের দেবীর কাছে করোনাকালীন ক্ষতি সারানোর প্রার্থনায় দেশজুড়ে পালিত হচ্ছে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ বলে মন্দিরের আয়োজনেই ভিড় দেবীর ভক্তদের। বিদ্যার কল্যাণ ও সুরের মূর্ছনায় মহামারী সহ সকল অকল্যাণ দূরের আকুতি ছিল তাদের মনে। সাজিদা সুইটি রিপোর্ট। বিদ্যা ও ললিত কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। শ্বেত শুভ্র বসনা এ দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণা পাণিও বলা হয়। শাস্ত্র মতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যা দেবীর বন্দনা করা হয়। এবার করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, মন্দিরে মন্দিরে আয়োজনও সীমিত পরিসরে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকে বিদ্যা দেবীর কাছে নানা চাওয়ার ডালি নিয়ে হাজির ভক্তরা। মা আমাদের সকলকে বিদ্যা বুদ্ধি প্রদান করে, মা যেন দেশ থেকে করোনা মুক্ত করে, যেন আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। দেবী যেমন আমাদেরকে আশীর্বাদ করবেন, তেমন আমাদের নিজেদেরও সেভাবে চলা উচিত। সনাতন ধর্মাবলম্বীরা মানেন ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতি বছর ধরাধামে আবির্ভূত হন দেবী সরস্বতী। সকল ছাত্র ছাত্রী, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আবার সুন্দর মনোরম পরিবেশ আবার ঘুরে আসুক। দেবী সরস্বতীর বন্দনায় ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত ছিল মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়। আমাদের যে ছোট বাচ্চা কাচ্চারা আছে তারা আবার প্রতিষ্ঠানে আসুক। প্রতি বছরের মতো এবারও জাতীয় সংসদের আয়োজনে এই উৎসবে অতিথিরা বলেন, বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটি শুধু কথায় নয়, বাস্তবেই প্রমাণ দিয়েছে সবসময়। Congratulations Bangladesh, congratulations to you on the spirit of Bangladesh. My warmest good wishes to every Bangladeshi on this festival of education, culture, heritage. This is truly Bangladesh. যার আপনার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারছে, কোনো অসুবিধা নেই, এবং যার যার ধর্ম তার কাছে বড়, সেটাকে মেনেই কিন্তু আমরা চলছি। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, জনগণও তারাও যেন মনে করেন যে তাদের ধর্ম, তাদের যে ঐতিহ্য, তাদের যে কালচার, সেগুলি অক্ষুণ্ণ রেখেই বাংলাদেশ একসঙ্গে চলবে, তাই চলছে। প্রতি বছর সরস্বতী পূজার সবচেয়ে জাঁকজমক আয়োজন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণে। এবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় হলের মাঠে বিভিন্ন বিভাগের থিম ভিত্তিক পূজা মণ্ডপ নেই। সীমিত পরিসরে মূল মন্দিরেই ছিল সকল আয়োজন। পুরো মাঠ ফাঁকা, এটা দেখে আসলে ঢুকেই মনে কেমন লাগছে। পৃথিবী সুস্থ হয়ে উঠুক, আবার আমরা সুস্থ পরিবেশে মায়ের আরাধনা করি। চাওয়া যে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হোক। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সরস্বতী পূজার অনুষ্ঠানে এসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, সব ধর্মের মিলিত সংস্কৃতি বাঙালি সংস্কৃতি। সুদীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এই ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। 6টা নিউজ আওয়ারে সময় হলো বায়াজিস স্টিল বিরতি নেবার। ফিরে এসে আলোচনা থাকছে। আজও অবস্থান ধর্মঘটে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। দখলে দূষণে মৃত প্রায় তিতাস নদী, ঐতিহ্য ফেরানোর চেষ্টা। সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, সতর্ক থাকতে বলেন সেনাপ্রধান। মানুষ একটু ভালো থাকলেই আঘাত আসার শঙ্কা তৈরি হয়, মন্তব্য প্রধানমন্ত্রী। বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যার দায়ে 5 জঙ্গির মৃত্যুদণ্ড। 2 বছরে পায়রা বন্দর এগুলো মাত্র 7%। বাড়ল মেয়াদ, বাড়ল খরচ। মে মাসের 3য় সপ্তাহে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্সিং লাইসেন্স দিলে হুমকির মুখে পড়বে স্বাস্থ্য খাত। এই মন্তব্য করে তাদের নার্সিং লাইসেন্স না দেওয়ার দাবিতে অনড় ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। এছাড়া আরও দুটি দাবি নিয়ে রাজধানীর বিজয়নগরে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সটি পরিচালিত হয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, আর নার্সিং কোর্সের দেখভাল করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। দুটো বিষয়ের সিলেবাসেও রয়েছে ভিন্নতা এবং তারা আরও জানান যে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইনের সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের 2.5 ঘণ্টার বৈঠকেও কোনো সুরাহা আসেনি। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে। অভিভাবকদের নজরদারির অভাবও রয়েছে। সোমবার চট্টগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেন এটেন নিউজ ও এটেন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সব সময় পাশে থাকার অঙ্গীকারও করেছেন তিনি। ভাষার মাস ফেব্রুয়ারি, শিক্ষার্থীদের কাছে এ মাসের গৌরব গাথা তুলে ধরতে এগিয়ে আসে চট্টগ্রামের নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে উঠে আসে বিভিন্ন জায়গায় মেয়েদের লাঞ্ছিত হওয়ার নানা চিত্র। বেশিরভাগ সময়ে তারা বিচার পায় না বলেও অভিমত আলোচকদের। নিপীড়িত মেয়েদের প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। যারা আমাদের এই নারীগুলো, যারা তোমরা আজকে আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে, এই মেয়েরা যারা রয়েছে, তারা কিন্তু এই দেশের উন্নয়নের জন্য এই দেশের অগ্রগামী ভূমিকা পালন করছে। আপনারা কম্পালসারিলি আপনাদের স্কুলে ক্যারাতে শিখান, অ্যাটলিস্ট একটি তো ঘুষিত মারতে পারবে কমসে কম, যদি ক্যারাতে শিখে। কেবল মেয়েরাই নয়, আজকাল শিক্ষকরাও লাঞ্ছিত হচ্ছেন শিক্ষার্থীদের হাতে। তাদের বকে যাওয়ার পেছনে আছে কি কোনো কারণ? এই যে ফেসবুক বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আজকালকার ছেলেমেয়েরা অবনতির দিকে দিন দিন আগাচ্ছে। যে আমাদের গার্জিয়ানরাও তারা কিন্তু দেখে না যে তার ছেলেমেয়েরা রাত জেগে কি পড়াশোনা করতেছে। আলোচনা ভারী কি মনে হলে হয়তো শিক্ষার্থীরা হাঁফিয়ে উঠতে পারে। তাই নিজেই গান পরিবেশন করে তাদের মুগ্ধ করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ছাত্রীরা। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে তাদের যে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচারের দায়িত্ব নেন ডক্টর মাহফুজুর রহমান। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এককালের খরস্রোতা তিতাস নদী এখন ক্রমশ শীর্ণখাল। দখলে দূষণে হারিয়ে গেছে তার স্রোতধারা। তিতাসের ঐতিহ্য ও রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এবার শুরু হয়েছে খনন কাজ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, আর সাথে ছবি তুলেছেন সুমন রায়। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মণের উপন্যাসের নদী। স্বপ্নের ছন্দে সে বয়ে যেত। বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক একে সেলুলয়েডে ধারণ করেছিলেন। তবে তার কুল জোড়া জল, বুক ভরা ঢেউ আর প্রাণ ভরা উচ্ছ্বাস আজ আর নেই। নেই বড় বড় পাল তোলা নৌকার মাঝিমাল্লাদের কলধ্বনি। প্রায় 130 কিলোমিটার দীর্ঘ তিতাস এখন দখল আর দূষণে জর্জরিত। কোথাও তিতাসের স্রোতধারা ঠেকেছে ধানি জমিতে, কোথাও হেঁটেই পার হওয়া যায়। এবার তিতাসের হারিয়ে যাওয়া স্রোতধারা ফিরিয়ে আনার উদ্যোগ। প্রায় 155 কোটি টাকা ব্যয়ে নদী খননের প্রকল্প বাস্তবায়নে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে 70 কিলোমিটার নদীর খনন শেষ হয়েছে, আরও কাজ চলছে। কৃষক জেলেরা আবারও স্বপ্ন দেখছেন। মাছের যে বঞ্চিত ছিল সে মাছ পাবে, এবং আমাদের যে পার্শ্ববর্তী জমিগুলো আছে এগুলোতে চাষাবাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি সেচের ব্যবস্থা হবে। আমাদের কাজটা হয়তো এই জুন পর্যন্ত করতে হবে, 2021 সালে জুন পর্যন্ত করতে পারবো আমরা।
এই বাজার শেষ করে ফেলবো আমরা। এই পুনঃখনন কাজ শেষ হলে প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় তিতাস, নদী নাব্য হলে রক্ষা পাবে জীববৈচিত্র্য, মৎস্য সম্পদ, জলযান, যাত্রী ও পণ্য পরিবহনে গ্রামীণ অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। আমরা আশাবাদী টোটাল ধরিকে খনন হয়ে গেলে এর যে নৌ রুটটা সেটা উন্মুক্ত হয়ে যাবে এবং এর যে পূর্ণ যে সুফলটা এটা এই এলাকার জনগণ এবং তিতাসপাড়ের জনগণ, এই ব্রাহ্মণবাড়িয়ার জনগণ এটা ভোগ করতে পারবে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। দর্শক, এর আগে জানাছিলাম যে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্সিং লাইসেন্স না দেওয়ার দাবিতে এখনো ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করছে। আর বিজয়নগরের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে অবস্থান ধর্মঘট চলছে, এর আগেও আমরা দেখেছি যে প্রায় 2.5 ঘন্টার বৈঠক হয়েছে, সেখানেও কোনো সুরাহা হয়নি। এর মধ্যে কোনো বৈঠক হয়েছে কিনা, কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং ধর্মঘট সম্পর্কে তাদের অবস্থান জানাবেন। শ্রাবণী, আপনি যেমনটি বলছিলেন যে এর আগেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসেছে, তাদের সাথে বৈঠক করেছে এখানে যারা আন্দোলন করছে তাদের প্রতিনিধিরা, অর্থাৎ সারা বাংলাদেশের নার্সিং থেকে যারা পাশ করা তারা বৈঠক করেছে। এখন নার্সিং ইনস্টিটিউট কাউন্সিলের সামনে যে রুমটি রয়েছে, যেখানে কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসেন, সেই রুমের সামনে অবস্থান নিয়েছে নার্সিং থেকে পাশ করা যেসব শিক্ষার্থী রয়েছে তারাদের যে মূল দাবিটা সেটি হচ্ছে যে কারিগরি থেকে যারা পাশ করেন, সার্টিফিকেট পেয়ে থাকেন 6 মাস কোর্সের, তারা যেন তাদের সাথে একই সমমর্যাদায় পরীক্ষায় অংশ নিতে না পারে এবং একই পদের চাকরি তাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে সেটি যেন না হয়। তাদের দাবি যে তারা 3 বছর এই কোর্সটি করে থাকেন, তারপর ইন্টার্নি করেন, সেক্ষেত্রে যেহেতু পাঠ্যসূচির ব্যবধান রয়েছে সেই কারণে তারা সেটি মানতে চাচ্ছেন না। এই তাদের আন্দোলন, সেই আন্দোলনে আজকে সকাল থেকে, গতকালকে তারা ছিলেন, আজকে সকাল থেকে তারা এই নার্সিং কাউন্সিলের সামনে অবস্থান নিয়েছিলেন। এখন তারা দোতলায় তাদের সেই কর্মকর্তারা যেখানে বসেন তাদের রুমের সামনে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে এই কাউন্সিলের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রারের রুমে একটি প্রতিনিধি দল গিয়েছে, তারা তাকে এখনো রুমের ভিতরে রেখেছেন, অর্থাৎ তারা বলছেন তাদেরকে সুনির্দিষ্ট একটি সমাধান দিয়ে তাদেরকে যেতে হবে। এই দাবিতে তারা রুমের সামনে অবস্থান নিয়েছেন। তাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখানে এসেছেন, তারা ভিতরে কথা বলছেন। এর মধ্য দিয়ে যদি কোনো সমাধান হয় সেটি আমরা জানতে পারবো, তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি, এই কারণে তারা এখানে এখনো অবস্থান নিয়েছে। এই আলোচনা। অসংখ্য ধন্যবাদ আমিনুল আপনাকে। নিশ্চয়ই আপনি থাকবেন ওখানে এবং আপনার মাধ্যমে এই আপডেট আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। দর্শক, মিডওয়াইফারি বিজয়নগরের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে থেকে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম জানাচ্ছিলেন সেই ধর্মঘটের বিস্তারিত। এবারে জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। 6 মার্চ থেকে প্রতি শনিবার সন্ধ্যায় দেশ টিভিতে চলবে সেলিব্রিটি শো পূর্ণিমার আলো। সকালে রাজধানীর স্থানীয় এক হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান আয়োজকরা। উপস্থাপনার মধ্য দিয়ে এই শোতে দর্শক মাতাবেন চিত্রনায়িকা পূর্ণিমা। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মমতাজ হার্বাল প্রোডাক্টসের মহাব্যবস্থাপক আব্দুস সাত্তার এবং দেশ টিভির পরিচালক তারিক সুজাত। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ঠাকুরগাঁওয়ে কৃষিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া, বাড়ছে যন্ত্রের ব্যবহার। পুরনো ধারণা থেকে বেরিয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বদলে দিচ্ছে কৃষকের জীবনমান। এতে শ্রমিক সংকট যেমন দূর হচ্ছে, কমছে উৎপাদন খরচ, বাড়ছে উৎপাদন ক্ষমতাও। এবছর জেলার রানীশংকৈল উপজেলার দিঘিয়া গ্রামে 14 কৃষক 150 বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে বোরো ধানের চারা তৈরির পর হাতের স্পর্শ ছাড়াই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপণ কাজ শেষ করেছে।
যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ করলে প্রতি বিঘায় 1200 টাকা পর্যন্ত উৎপাদন খরচ কম হবে আর ফলনও হবে 40 মণ পর্যন্ত। যথারীতি আবারও সময় হলো বাজেট সৃষ্টির বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। মধ্যপ্রদেশে বাস খালে পড়ে নিহত 60। খেলোয়াড়দের সাথে টিম ম্যানেজমেন্টের সমন্বয়হীনতা স্পষ্ট। বিরতি থেকে আবারও ফিরে এলাম সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। ভারতের মধ্যপ্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খালে পড়ে গেলে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এনডিটিভি জানায়, মঙ্গলবার ৭:৩০টার দিকে প্রদেশটির রাজধানী ভোপাল থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে সিধি জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। ৬০ জন যাত্রী নিয়ে বাসটি সিধি জেলা থেকে সাতনা যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা খালে পড়ে যায়। এ সময় পানিতে ডুবেই অনেকের প্রাণহানি ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লাখ রুপি করে দেয়া হবে। এবারে খেলার খবর। বিসিবি সভাপতি থেকে পরিচালক কিংবা ক্রিকেটার থেকে সমর্থক সকলেরই উপলব্ধি, টেস্ট ক্রিকেটে উন্নতির কোনো বিকল্প নেই। তবে ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে সমন্বয়হীনতাও এখন স্পষ্ট। আসল খেলা যেটা লং ডিউরেশন ক্রিকেট, সেটার উপর অতটা গুরুত্ব ডোমেস্টিক লেভেলে দেওয়া হয় না। ওদেরকে জিজ্ঞেস করতে হবে, আমাদেরকে বুঝতে হবে আসলে ব্যাপারটা কি হচ্ছে, এভাবে আমরা মেনে নিতে পারি। আমরা বলাররা ব্যর্থ এইখানে 231 রানের যে টার্গেটটা ছিল, এখানে ব্যাটসম্যানরা ব্যর্থ। অবশ্যই ডিফিকাল্ট, কারণ আমরা তো কেউই এক্সপেক্ট করি নাই বা যে এরকম ভাবে হবে। সবার এমন উপলব্ধি উইন্ডিজের বিপক্ষে 2-0 টেস্ট সিরিজ হারের পর দল হারলে এমন প্রতিক্রিয়াই স্বাভাবিক। বোলিংয়ে সেরকম কোনো পেনিট্রেশন ছিল না, বোলিংয়ের লাইন লেন্থ ঠিক ছিল না। হঠাৎ এরকম হওয়ার কারণ আমি বুঝতে পারছি না। ওয়েস্ট ইন্ডিজ মোটামুটি ভালোই ব্যাটিং করেছে। আমি আমার সবচেয়ে খারাপ লেগেছে যে আমাদের ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে। এই বোলিংয়ের এগেনস্টে আমাদের ব্যাটসম্যানরা ইজিলি একটা বড় ইনিংস খেলতে পারতো, কিন্তু সবাই তাদের উইকেট বিলিয়ে আসছে। কিন্তু সমালোচনা কি শেষ কথা? সাদা পোশাকে টাইগারদের অভ্যস্ত করতে ওষুধ কি? সাবেক ক্রিকেটার, কোচ আর বিশ্লেষকরা নানা পরামর্শ দিচ্ছেন। তবে ঘরোয়া লিগে অনেক পরিবর্তন দেখছেন। এ আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রাহক তুষার ইমরানও, কিন্তু আক্ষেপ আর প্রশ্ন আছে তারও। কাদের এগেইনস্টে খেলছি, এখানে কিন্তু সিলেক্টরদের কোটাই বল রয়েছে আর কি, যে সিলেক্টররা যদি ইচ্ছা করে যে ঘরোয়া ক্রিকেটার পারফর্মারদেরকে আপনি সুযোগ দেবেন জাতীয় দলে, স্পেশালি টেস্ট ম্যাচের জন্য, তাহলে কিন্তু এখনও করা সম্ভব। এবং সময় এসেছে নির্বাচক প্যানেলে যারা আছে তাদের নতুন করে চিন্তা ভাবনা করা উচিত। টেস্ট সিরিজ হারের পর মুখ খুললেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ঘুরে দাঁড়াতে সবার সহযোগিতা চাইলেন। স্বাভাবিকভাবে ডিফিকাল্ট সিচুয়েশন, বাট এর আগেও এরকম সিচুয়েশন এসেছে বাংলাদেশের ক্রিকেটে এবং সবাই মিলে একসাথে বা কাজ করে আসলে এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব হয়েছে এবং আমি বিশ্বাস করি এবারও সবাই মিলে একসাথে কাজ করে বের হয়ে আসতে পারবে। সাদা পোশাকে বাংলাদেশের ফল এখনো গৌরব করে বলার মতো নয়। 121 টেস্ট খেলে জয় পেয়েছে মাত্র 14টি আর 16টিতে ড্র। হারের সংখ্যা বিশাল, 91টি। পরের টেস্ট যুদ্ধ শ্রীলঙ্কার মাটিতে, নিউজিল্যান্ড সফর করে আসার পরপরই। শুভদেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।
বিনোদনের হাজারো প্রযুক্তিগত আয়োজনের পরও সর্বোচ্চ সৌন্দর্যের জন্য আমাদের ফিরতেই হয় প্রকৃতির কাছে। মধ্য চীনের হেনান প্রদেশের ইয়ান্তাই পর্বতে যেমন দেখা মেলে মেঘ, পাহাড় আর রৌদ্রকিরণের এক অনুপম প্রদর্শনীর। সেই সৌন্দর্য দেখে শেষ করব সন্ধ্যা ৬টা নিউজ আওয়ার। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, সতর্ক থাকতে বললেন সেনাপ্রধান। মানুষ একটু ভালো থাকলেই আঘাত আসার শঙ্কা তৈরি হয়, মন্তব্য প্রধানমন্ত্রী। বিজ্ঞান লেখক অভিজিৎ হত্যার দায়ে ৫ জঙ্গির মৃত্যুদণ্ড। ২ বছরে পায়রা বন্দর এগুলো মাত্র ৭%। বাড়ল মেয়াদ, বাড়ল খরচ। মে মাসের ৩য় সপ্তাহে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আজও অবস্থান ধর্মঘটে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। দখলে দূষণে মৃতপ্রায় তিতাস, চলছে ঐতিহ্য ফেরানোর চেষ্টা। মধ্যপ্রদেশে বাস খালে পড়ে নিহত ৩৭। এবং খেলোয়াড়দের সাথে টিম ম্যানেজমেন্টের সমন্বয়হীনতা স্পষ্ট। এই ছিল সন্ধ্যা ৬টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।